তো হিন্দু রাষ্ট্র আপনাদের মতো যারা লাফালাফি করছেন সেই সমস্ত মস্তিষ্কহীন মানুষদের জন্য একটা টোপ, কুঁড়োর কল। ওই হিন্দু রাষ্ট্রের আবেগ নিয়ে আপনারা ঢুকবেন, আপনারা বাড়াবাড়ি করবেন, আপনারা কাটাকাটি করবেন, দাঙ্গা করবেন, ঘর জ্বালাবেন, আর এই ইলেকশন কমিশনের মতো চোরগুলো তারা বহাল তবিয়তে থাকবে আর দেশের সম্পদ আম্বানি আদানিকে বিক্রি করে দিয়ে তারপরে কেটে পড়বে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সান্ধ্য অভিবাদন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। দীর্ঘদিন থেকে একটা বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসবাদী, সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী এই দেশদ্রোহী গ্যাং ভারতের মধ্যে বাস করে ভারতের খাদ্যে পুষ্ট হয়ে ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবার ষড়যন্ত্র করে চলেছে। এই হিন্দু রাষ্ট্রের এজেন্ডা নিয়ে এরা কখনো কুম্ভ মেলার আয়োজন করছে, আবার কখনো সনাতন হিন্দু পদযাত্রা করে একটা গিমিক তৈরি করার চেষ্টা করছে, একটা নাটক তৈরি করে ভারতবর্ষের মধ্যে একটা দাঙ্গার পরিবেশ তৈরি করছে, একটা হিংসার বাতাবরণ তৈরি করছে এবং ভারতবর্ষে যে ৬,৭৪৮টি জাতি আছে সেই জাতিদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে একে অন্যের প্রতি যে ঘৃণার পরিবেশ তৈরি করছে এই সমস্ত ভারত বিদ্বেষী দেশদ্রোহী গ্যাং অদ্ভুতভাবে এই সমস্ত দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধীদের কার্যক্রমের সাথে দেশের সরকার জড়িয়ে পড়ছে। দেশের সার্বভৌমত্ব ধরে রাখার ক্ষেত্রে এটা বিপজ্জনক একটা খেলা, এটা বিপজ্জনক সংকেত। অর্থাৎ বর্তমান সরকারই এই ধরনের বিচ্ছিন্নতাবাদীদের, সংবিধান বিরোধীদের মদদ দিয়ে তারা কি করছে? র্যালি করছে। অর্থাৎ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে সরকারই এই সমস্ত দেশদ্রোহী এবং ভারত বিদ্বেষী, সংবিধান বিদ্বেষী, গণতন্ত্র বিদ্বেষীদের সরাসরি মদদ দিচ্ছে। সরকারের টাকা খরচ হচ্ছে এদের পেছনে, সরকারের পুলিশ দিয়ে এদের নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং সরকারি মিডিয়ার মধ্যে দিয়ে এদের এই হিন্দু, হিন্দি, হিন্দুস্তান যে স্লোগান সেটা জনমানুষকে গেলানোর চেষ্টা হচ্ছে। অর্থাৎ হিন্দুত্ববাদী গ্যাংই যে ভারত রাষ্ট্রকে কবজা করে বসে আছে এটা বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। এটা বলার অপেক্ষা রাখে না যে হিন্দুত্ববাদী, যে সন্ত্রাসবাদী গ্যাং তারাই আজকে রাষ্ট্র দখল করে বসে আছে। হিন্দু রাষ্ট্রের জিগির তারা কেন তুলছে বলুন তো? ভারত কি আরবীয় মুসলমানদের দ্বারা পরিচালিত হচ্ছে? ভারত কি বাংলাদেশের মুসলমানরা পরিচালনা করছে? ভারত কি পাকিস্তানের মুসলমানরা এখানে এসে রাজত্ব করছে? ভারত কি হুন, পাঠান, পার্সি, তুর্কি, মোগলরা এখনো রাজত্ব করছে? এখনই কি ইংরেজরা ভারতকে গোলামে পরিণত করে রেখেছে? এর সবকটা উত্তর হচ্ছে না। ভারত এই সমস্ত মানুষদের দ্বারা আক্রান্ত নয়, এই সমস্ত রাষ্ট্রের দ্বারা আক্রান্ত নয় এবং ভারত একটি সার্বভৌম সাধারণতন্ত্র। সংবিধানে পরিষ্কার করে বলা হয়েছে যে ভারত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখানে প্রত্যেক মানুষের জন্য ন্যায়, সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্বের যে প্রবধান সেটা রয়েছে। ভারত রাষ্ট্রের সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে এটি জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের রাষ্ট্র। প্রত্যেকটা
প্রত্যেকটা ভারতবাসী এখানে সুরক্ষিত। এই সুরক্ষিত করার জন্য আমাদের সুশিক্ষিত পুলিশ বাহিনী রয়েছে, পদাতিক বাহিনী রয়েছে, নৌবাহিনী রয়েছে, বিমান বাহিনী রয়েছে, গোয়েন্দা রয়েছে, রয়েছে, বিএসএফ রয়েছে, তদারকি করার জন্য র্যাডার রয়েছে এবং স্যাটেলাইট রয়েছে। এবং ভারতের মানুষের পরিশ্রমের ফলেই ভারত একটি পারমাণবিক শক্তিশালী দেশে পরিণত হয়েছে। ভারত রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার রয়েছে এবং সেই মৌলিক অধিকার সুনিশ্চিত করতে দেশের আইন, কানুন, আদালত রয়েছে, রয়েছে মহান একটি সংবিধান। আর এই সংবিধানের কারণে প্রত্যেকটা মানুষ ভারতের নাগরিকত্বের যে মহত্ব সেটা অনুভব করছে এবং ভারতের নাগরিক হিসেবে গর্ব করছে। যারা হিন্দু রাষ্ট্র চাইছেন, যেভাবে মৌলিক অধিকারগুলো দেওয়া হচ্ছে, প্রত্যেকটা মানুষের শিক্ষার কথা বলা হচ্ছে, স্বাস্থ্যের কথা বলা হচ্ছে, শিক্ষান্তে চাকরির কথা বলা হচ্ছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলা হচ্ছে এবং প্রত্যেকটা মানুষকে যে মৌলিক অধিকার দেওয়া হচ্ছে, সেই মৌলিক অধিকারের জন্যই ভারতের প্রত্যেকটা মানুষ জাতি, ধর্ম, লিঙ্গ, ভাষা নির্বিশেষে এই দেশের নাগরিকত্বকে এনজয় করছে। অর্থাৎ যে সমস্ত মানুষ ভারতবর্ষের এই যে রাষ্ট্র ব্যবস্থা তাতে খুশি নয়, তারাই হিন্দু রাষ্ট্র চাইছে, তারাই ভারত রাষ্ট্রকে মানে না, ভারতের গণতন্ত্রকে তারা মানে না, ভারতের সংবিধানকে তারা মানে না। তারা আসলে বিচ্ছিন্নতাবাদী এবং তারা একেবারেই আসলে তারা রাষ্ট্রদ্রোহী এবং দেশদ্রোহী। অর্থাৎ এই ভারতের সংবিধান বিরোধী, রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী তারা কে হতে পারে? তারা তো ভারতের শত্রু, ভারতের জনগণের শত্রু। তাদের ভারত নামে এই রাষ্ট্রে বাস করার কোনো অধিকার আছে? ঘটনা হলো এই ভারত বিরোধী দেশের শত্রুরাই এখন রাষ্ট্রটাকে দখল করে বসে আছে। আর সেই জন্যই ভারতকে এরা টুকরো টুকরো করে ফেলবার জন্যে হিন্দু রাষ্ট্রের এজেন্ডাটাকে সামনে নিয়ে আসছে, হিন্দুত্বের আবেগ জারিত করে মানুষের মধ্যে, দেশের মধ্যে একটা দাঙ্গার পরিবেশ তৈরি করছে। ভারতকে কখনোই হিন্দু রাষ্ট্র বানানো সম্ভব। অনেকে বলবেন, বিশেষ করে বাংলাদেশি কিছু ঘুষপেটিয়া এখানে এসে আরএসএস করে, তারা বুঝতে পারছে না যে এই এসআইআর এর মধ্যে দিয়েই ওই ঘুষপেটিয়া গুলো বাদ পড়ে যাবে। এই বাংলাদেশি ঘুষপেটিয়াগুলো এখানে আরএসএস করে এরা গোমূত্র, গোময় সেবন ভক্ষণ করে মস্তিষ্কহীন গাধার মতো বলছে, হ্যাঁ কেন সম্ভব নয়? মোদিজি যদি একবার ঘোষণা করে দেয় ভারত হিন্দু রাষ্ট্র, তাহলে তো হিন্দু রাষ্ট্র হয়ে যায়। আরে গোমূত্র খেকো, গোবর খেকো ঘুষপেটিয়ার দল, মোদি কেন? মোদির 14 পুরুষ, মোদির যে সংগঠন, মোদির যে রাজনৈতিক দল, তারা বহুদিন থেকে চেষ্টা করছে, কিন্তু ভারতের রাষ্ট্রকে, সার্বভৌমত্বকে সুরক্ষিত করার জন্য এমন একটি রক্ষা কবচ ভারতের সংবিধান দেওয়া হয়েছে, সেই সংবিধান ভেঙে ফেলা, সেই সংবিধান ধ্বংস করা মোদির বাপেরও সাধ্য নেই। মোদির যে সংগঠন আরএসএস, তাদেরও সাধ্য নেই। কেন সাধ্য নেই সেটা আস্তে আস্তে বলার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করো। ভারতকে যদি হিন্দু রাষ্ট্র বানাতে হয় তাহলে বেশ কয়েকটি কঠিনতর পদক্ষেপ নিতে হবে। প্রথমেই যেটা করতে হবে সেটা ভারতের এই সংবিধানটাকে ধ্বংস করে ফেলতে হবে। 2 নাম্বার হচ্ছে, গোটা যে ভারত রাষ্ট্র আছে
সেই রাষ্ট্রটা হচ্ছে, এটা একটি ইউনিয়ন, সমস্ত ইউনিয়ন মিলে একটা রাষ্ট্র, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এখানে রয়েছে। তো সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটাকে ভেঙে ফেলতে হবে। কেন ভেঙে ফেলতে হবে সেটাও বলছি। মাথার মধ্যে যদি চরণামৃত বেশি থাকে, ওগুলোকে বমি করে ফেলুন এক্ষুনি। বমি করে ফেলে কিছুটা অন্তত খাদ্য গ্রহণ করে আমার আলোচনা শুনুন, তাহলে বুঝতে পারবেন যে যে চোলাই আপনারা খাচ্ছেন সে চোলাইতে আসলে বুদ্ধি খোলে না, জ্ঞান বাড়ে না। ভালো করে বুঝে নিন যে কেন ভারত রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানানো সম্ভব নয়। ভারতকে ভেঙে ফেলতে হবে, এই যুক্তরাষ্ট্র পরিকাঠামোটাকে ভেঙে ফেলতে হবে। আর কি করতে হবে, যেটা খুবই দড়, এরা এই আরএসএস বিজেপি এই বিষয়টা সাংঘাতিক রকমের দড়। সেটা হচ্ছে গোটা ভারত জুড়ে দাঙ্গা বাঁধিয়ে, গৃহযুদ্ধ বাঁধিয়ে ভয়ঙ্কর ভাবে জনসংহার করতে হবে। অর্থাৎ হিন্দু রাষ্ট্রের যারা বিপক্ষে সেই মানুষগুলোকে নৃশংসভাবে হত্যা করতে হবে, এবং হয় তাদের হত্যা করতে হবে, না হলে তাদের তাড়িয়ে দিতে হবে। এরকম একটি দেশব্যাপী গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করতে হবে। আর মানুষের যে মানুষগুলো জেনারেল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটি হিসাবে এখানে রয়েছে, সেই মানুষদের যত অধিকার পেয়েছে সেই সব অধিকার কেড়ে নিতে হবে। মানুষকে আবার চতুর্বর্ণের খোঁয়াড়ের মধ্যে পুরে দিতে হবে। এবং এখানে যারা আজকে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি ইত্যাদি থাকে, তাদের ওই শূদ্র ক্যাটাগরি করে তাদের গলায় মটকা, পাছায় ঝাঁটা ঝুটিয়ে দিতে হবে। বিশেষ করে এখানকার যারা শূদ্র ওবিসি সমাজ, ভারতবর্ষে ওবিসি সমাজ 52%, এবং এই বাংলার যারা কায়স্থ বদ্যী, সেই কায়স্থ বদ্যীদের শূদ্র হিসাবে গলায় মটকা, পাছায় ঝাঁটা ঝুলিয়ে দিতে হবে যদি হিন্দু রাষ্ট্রের পরিকল্পনা করতে হয়। যে সমস্ত বাবাদের কথা শুনে, দাদা দিদির কথা শুনে লাফাঝাফা করছেন, তারা কি জানেন যে ভারত রাষ্ট্রের জনাধারটা কিরকম? ভালো করে শুনে রাখুন, ভারত রাষ্ট্রের জনাধারটি কেমন ভালো করে শুনে রাখুন। এখানে যারা সবর্ণ সমাজ বলেন, অর্থাৎ যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, বাংলায় কোনো ক্ষত্রিয় বৈশ্য ফস্য নেই, এখানে সবাই শূদ্র আর আছে ব্রাহ্মণ। এর আগে আমি কায়স্থ বদ্যীদের কথা লিখেছি, তাতে অনেকেই আহত হয়েছেন। কিছু করার নেই, কারণ তারা তাদের পূর্ব পরিচয় ভুলে গেছে জন্যই আমাদের বিভিন্ন প্রাচীন তথ্য দেখিয়ে সামনে ধরিয়ে দিতে হলো, এই দেখো তোমাদের আসল পরিচয়। এবং এই আসল পরিচয় থেকে বুঝে নেওয়ার চেষ্টা করো তোমরা আসলে কারা। পরিষ্কার করে বলছি যে সাংবিধানিক যে ক্যাটাগরিগুলো রয়েছে, সেই ক্যাটাগরি অনুসারে এখানে জেনারেল, অর্থাৎ এই যে কায়স্থ বদ্যী বাবুরা জেনারেল বলে নিজেদের, জেনারেল হিসেবে যারা আছেন তারা হচ্ছে 15%। আর এই 15%-এর মধ্যে ব্রাহ্মণের পার্সেন্টেজ কত জানেন? সারা ভারত জুড়ে ব্রাহ্মণের পার্সেন্টেজ 3.5%, মাত্র 3.5%, মাত্র 3.5%। তারা গোলাম বানিয়েছে কাদের? তারা গোলাম বানিয়েছে ক্ষত্রিয়দের, তারা গোলাম বানিয়েছে বৈশ্যদের, এবং এটা মিলে হয়েছে 15%। অর্থাৎ এই দেশের যারা মূল নিবাসী তাদের একটা অংশ যারা ব্রাহ্মণের বর্ণ ব্যবস্থাটাকে মেনে নিয়েছে, সেই ক্ষত্রিয় এবং বৈশ্যদের মিলে, ব্রাহ্মণ মিলে 15%। আর বাকি
85% হচ্ছে ভারতবর্ষের মূল নিবাসী। তারা এসসি, এসটি, ওবিসি অ্যান্ড মাইনরিটি এইভাবে ভাগ হয়ে গেছে। এদের মধ্যে এসসি আছে 16.6%, এসসি আর এসটি মিলে আছে 22.5%। তাহলে এসসি আর এসটি মিলে 22.5%, 3.5% লাটসাই মারছেন। 3.5% মানুষ লাট সাহেবই মারছেন। আর এরা কারা? এরা এই দেশের ভূমি সন্তান, এই দেশের আদিবাসী। তাদের সংখ্যা কত? এসসিদের সংখ্যা 16.6% আর এসটিদের সংখ্যা হচ্ছে 8.6%। ওবিসিদের সংখ্যা মন্ডল কমিশনের রিপোর্ট অনুসারে 52%। তারা এই সমস্ত জল, জঙ্গল, জমি, কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে ওবিসি সমাজ। আর যারা এসসি, এসটি, ওবিসি সমাজ থেকে অর্থাৎ মূল নিবাসী সমাজ থেকে মাইনরিটি হয়ে গেছে, অর্থাৎ তারা কখনো ইসলাম গ্রহণ করেছে, কখনো খ্রিস্টানিটি গ্রহণ করেছে, সেই সংখ্যা হচ্ছে মন্ডল কমিশনের রিপোর্ট অনুসারে 10%। এটা ক্যাটাগরিক্যালি হিসেবটা বলছি। অর্থাৎ 15% মানুষের 3.5% যদি লাফায় হনুমানের মতো, হুপ 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 করে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র বলে, তাহলে এই 15%-এর মধ্যেই মানুষেরা তাদের বরদাস্ত করবে না। যারা লাফালাফি করছে তারা সংখ্যায় কত পার্সেন্ট হিসেব করে দেখুন। পাশাপাশি ধর্মীয় ভাবে যদি ভারতের জনাধারটাকে দেখেন, তাহলে এখানে বলা হচ্ছে হিন্দু 80%। তা শিডিউল কাস্ট কবে হিন্দু হলো? শিডিউল ট্রাইব, আদিবাসী হিন্দু কবে? মুসলমান হিন্দু? মুসলমানের সংখ্যা কত? 14.23%। খ্রিস্টানের সংখ্যা 2.30%। শিখদের সংখ্যা 1.72%। বৌদ্ধদের সংখ্যা 0.70%। জৈনদের সংখ্যা 0.37%। তো এই যে 37% করে 80%-এর মধ্যে যদি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব আমরা ছেড়ে দিই, তাহলে ব্রাহ্মণের সংখ্যা 3.5%, ক্ষত্রিয় সংখ্যা 5.5%, বৈশ্যের সংখ্যা হচ্ছে 6%। তো এই 15% ছেড়ে বাকি সমস্ত মানুষ তো ভারতের মূল নিবাসী। তো ভারতের মূল নিবাসীরা এরকম একটি শব্দ, যেটা ভারতের শব্দ নয়, যেটা পার্সিরা এদেশে এসে এদেশের মানুষকে হিন্দু বলে গালাগালি করত। চোর, হিন্দু মানে চোর, হিন্দু মানে ডাকাত, হিন্দু মানে রাহাজান, হিন্দু মানে কালা আদমি, এই সমস্ত বলে গালাগালি করছে। এখন কি করে সেটা ব্রাহ্মণেরা সেই গালাগালি যুক্ত হিন্দু শব্দটা আপনাদের গলায় ঢুকিয়ে দিচ্ছে, আপনাদের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে? গ্রন্থগুলো দেখুন, চ্যালেঞ্জ করুন দেখি আমাকে, যে ব্রাহ্মণের কোন গ্রন্থে হিন্দু ধর্মের কথা বলা আছে? না বুঝে লাফানো শুরু করেছেন। কয়েকটা দেখলাম বলছে হিন্দু রাষ্ট্র ছিল, হিন্দু রাষ্ট্র হবে, হিন্দু রাষ্ট্র থাকবে। তা কোন সূত্র থেকে বলছেন যে হিন্দু রাষ্ট্র হবে? হিন্দু তো একটা গালাগালি, হিন্দু মানে চোর, চোরেদের রাষ্ট্র হবে। সে তো বুঝিয়ে দিচ্ছে, যে মোদী সাহেবরা বুঝিয়ে দিচ্ছে, মেহুল চোকসিরা বুঝিয়ে দিচ্ছে, নীরব মোদীরা বুঝিয়ে দিচ্ছে যে এটা চোরের রাজ্যে পরিণত হয়েছে। মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস, ভোটাধিকার, সেটাকে চুরি করে নেওয়া হচ্ছে। অর্থাৎ চোরের রাজ্যে পরিণত করে দেওয়া হচ্ছে গোটা ভারতবর্ষকে। ইলেকশন কমিশন নামক একটি ইয়েকে পুষে রেখে এসেছে চোর। সে চোর চুরি করে মানুষের ভোটাধিকারকে চুরি করে নিচ্ছে।
এবং সেই চুরি করে ভোটের যুদ্ধে জিতে চোরেরা লাফালাফি করছে, জিতে গেছি। অর্থাৎ চুরি যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটাকে কায়েম করার জন্যে এখানে এই সরকার এখানে লাফাঝাফা করছে এবং হিন্দু রাষ্ট্র নামক একটি গিমিক তুলে মানুষকে বিপদচালিত করছে। এত বড় একটা জনাধার যেখানে মাত্র 3.5% ব্রাহ্মণ, সেই 3.5% ব্রাহ্মণের চরণামৃত সেবন করে আপনাদের মস্তিষ্কের ঘিলুক পচে গেল। ভারতবর্ষের যে মূল পরিচয় সেটাকে ছেড়ে দিয়ে ব্রাহ্মণের সেবাদাস হতে আপনাদের এত মজা। স্বাধীনতা কোথায়? আমাদের মানুষেরা ব্রিটিশকে তাড়িয়েছে। এরা তো প্রমাণ করে দিচ্ছে এরা ইউরেশিয়ান বিদেশি একটা কলোনি তৈরি করে রেখেছে এবং সেই কলোনিতে এই যে 92% মানুষকে দাসে পরিণত করে রেখেছে এরা। এটা কবে থেকে বুঝবেন? এই পরিসংখ্যান দিয়ে বুঝতে চেষ্টা করুন যে আপনি কোথায় অবস্থান করছেন, দাসত্বে না আপনি সত্যিকারের স্বাধীন মানুষ। কি মনে করছেন? আমি কয়েকটা কারণ বলেছি, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ভারতের সংবিধান ধ্বংস করা। ভারতের সংবিধানে কি আছে? বলা হয়েছে যে এর একটা বেসিক স্ট্রাকচার আছে, সেই বেসিক স্ট্রাকচারটাকে তুমি অ্যামেন্ড করতে পারো, কিন্তু এর যে মূল ধাঁচা বা ফান্ডামেন্টাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কোনো বাপের সাধ্যি নেই। কোন সাধু নামে এই যে ভণ্ড প্রতারকদের সাধ্যি নেই যে ভারতবর্ষের জনগণের যে মৌলিক অধিকার, সেই মৌলিক ডক্ট্রিনটা রয়েছে যা সংবিধানের মধ্যে, সেটা ধ্বংস করার কোনো ধরনের পারমিশন নেই। কি করতে পারে এরা করতে পারে, কারণ পারমিশন নেই, কারণ কনস্টিটিউশন হলো একটা সুপ্রিম লিগ্যাল অথরিটি। ভারতবর্ষের সুপ্রিম লিগ্যাল অথরিটি, অর্থাৎ কনস্টিটিউশন ভেঙে গেলে, ধ্বংস হয়ে গেলে ভারতটাই ধ্বংস হয়ে যাবে। সুতরাং সুপ্রিম এই লিগ্যাল অথরিটিকে হাত দেওয়ার ক্ষমতা কোন দাদা দিদির নেই। মোদি তো সামান্য চুনোপুটি, অমিত শাহ তো সামান্য চুনোপুটি, কারো ক্ষমতা নেই। এই বেসিক স্ট্রাকচারটাকে অ্যামেন্ড করতে পারো, কিন্তু ফান্ডামেন্টাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা অপরিবর্তিত থাকবে, কারণ ভারত রাষ্ট্রের এটা হচ্ছে সুপ্রিম লিগ্যাল অথরিটি। যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারা নিজেরা হিন্দুই মনে করে না, তারা মনে করে না তারা হিন্দু। তারা গালাগালিকে মাথায় ধরবে কেন? এই ব্রাহ্মণ ইউরেশিয়ানরা আসার আগে এ দেশে তাদের পরিচয় ছিল, সেই পরিচয় গর্বের পরিচয়, সেই পরিচয় তারা ধরবে, সেই ধর্ম তারা ধারণ করবে। তারা কখনো বলেছে, সম্রাট অশোক কখনো বলেছে আমি গোটা দেশকে? আরে সম্রাট অশোক তোমাদের বাপের বাপের বাপ, যে গোটা মায়ানমার থেকে একেবারে কাবুল কান্দাহার থেকে শুরু করে সমস্ত জায়গা জুড়ে রাষ্ট্রকে বিস্তার করেছিল, সে কখনোই বলেনি যে আমি বৌদ্ধ রাষ্ট্র গঠন করলাম। আর হিন্দু তো এসেছে এই পার্সিদের হাত ধরে, অর্থাৎ মুসলমান এসেছে, তার সঙ্গে হিন্দু শব্দটা এসেছে। তা হিন্দু শব্দের বহু আগে সম্রাট অশোক যখন সারা দুনিয়া ব্যাপী রাজ্য বিস্তার করেছে, সেই রাজ্যের নাম দিয়েছে যে এটা বুদ্ধ রাষ্ট্র, দেয়নি। মানুষের রাষ্ট্র, জনকল্যাণকারী রাষ্ট্র তৈরি করেছে। মানুষ শৌর্য বীর্য দেখে সালাম দিয়েছে সম্রাট অশোককে। হিন্দু রাষ্ট্র বলে চেঁচানো শুরু হচ্ছে। এই যে মানুষ বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধানের দৌলতে যে নাগরিকত্ব এনজয় করছে, যে মৌলিক অধিকার এনজয় করছে, যেভাবে শিক্ষান্তে চাকরির ব্যবস্থা রয়েছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন রয়েছে, নারীদের সমান অধিকার রয়েছে,
এই মানুষগুলো হিন্দু রাষ্ট্র হলে ওই যে চতুর্বর্ণের খোঁয়াড়ে ঢুকবে, জনগণ এটা মেনে নেবে? আদিবাসীরা হিন্দু রাষ্ট্র মেনে নেবে? নর্থ ইস্ট 7টা স্টেট, আসাম মেনে দিতে পারে, অন্যান্য রাজ্যগুলো মেনে নেবে? রাজ্য স্তরীয় যে সমস্ত দলগুলো আছে, ডিএমকে এর মতো দল, বহুজন সমাজ পার্টির মতো দল, তারা মেনে নেবে হিন্দু প্রস্তাব? মেনে নেবে পাঞ্জাবিরা হিন্দু প্রস্তাব? পাঞ্জাবিরা হিন্দু প্রস্তাব মেনে নেবে? নারীরা মেনে নেবে যে তারা হিন্দু, তারা পাপ যোনি সম্ভূত, তারা নরকের দ্বার, তাদের শিক্ষার অধিকার নেই, তাদের চাকরির অধিকার নেই, তাদের স্বামী সেবা ছাড়া তাদের অন্য কোনো কাজ নেই, স্বামী সেবাই পুণ্য কাজ, তাদেরকে আবার সতীদাহ করা হবে, কায়স্থ, বদ্যি, সদ্গোপ, মাহিষ্য, ওবিসি সমাজ কি আবার সেই তাদের বউগুলোকে গুরুকরণীর জন্য গুরুর বাড়ি রেখে আসবে শরীর পরিশুদ্ধ করার জন্য? হিন্দু রাষ্ট্র হলে এটাই তো হবে, যে ইয়াং ছেলেরা বিয়ে করবে আর সেই বামুনের বাড়িতে পাঠিয়ে দিতে হবে তার শরীরটাকে পরিশুদ্ধ করে, তারপরে বামুন তোমার বাড়িতে ফিরিয়ে দেবে। এ তো হিন্দু রাষ্ট্র। সেই হিন্দু রাষ্ট্র করতে দেবে এই সমস্ত মানুষ? এই ধীরেন শাস্ত্রীর মতো মানুষেরা তারা 16,000 গোপী নিয়ে ধেই ধেই করে নৃত্য করে বেড়াবে, এটা মেনে নেবে ভারতের মানুষ? ল্যাম্প পোস্টে ধরে পেটাবে। যে সমস্ত 6 ক্লাসের পণ্ডিত তারা ফেল মেরেছে, ধীরেন শাস্ত্রী 6 ক্লাস ফেল করে ভণ্ড ঠগি তৈরি হয়েছে, তারা হিন্দু রাষ্ট্র বলে নাচানাচি করছে। কেন? ওই যে শরীরগুলো দেখতে পান, ভড়িওয়ালা চকচকে তেলওয়ালা ওটা ঠ্যাং বের করার কাজ না করে খাওয়ার ফন্দি। হিন্দু রাষ্ট্র কমপ্লিটলি 92% মানুষকে ঠকিয়ে ওই 3.5% গন্ডে পিণ্ডে গিলবে, এরকম একটি ব্যবস্থা। তো সেই ব্যবস্থা মেনে নেবে আমাদের দেশের মানুষেরা? হিন্দু রাষ্ট্রে পরিণত করতে গেলে এখন যে সংসদটি আছে, রাজ্যসভা এবং পার্লামেন্টের নিম্নকক্ষ, যেখানে জনপ্রতিনিধিরা সেখানে যায়, এখানকার এমএলএরা, রাজ্য স্তরের এমএলএরা, তারা ভোট দিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তাদের প্রতিনিধিদের পাঠায়। এবং হিন্দু রাষ্ট্র তৈরি করতে গেলে একটা সংবিধান ড্রাফট কমিটি তৈরি করতে হবে। সেই ড্রাফট কমিটিতে কারা থাকবে সেটা হবে এই নির্বাচনের মধ্যে দিয়ে। অর্থাৎ এই যে রাজ্যগুলি এমএলএরা আছে, সেই এমএলএরা এবং এমপিরা সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যাওয়ার জন্য প্রতিনিধিকে পাঠাবে, সেটা পার্লামেন্টে আলোচনা হবে, হিন্দু রাষ্ট্রের গেটআপ তৈরি হবে পার্লামেন্টের মধ্যে, তবেই পার্লামেন্টের মধ্যে থেকে এটা একটা আলোচনা হতে পারে। কিন্তু এটাও সম্ভব নয় এই কারণেই যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে বিজেপি দখল করতে পারেনি, এই জন্য ওই ভোট চুরি করে দখল করার চেষ্টা করছে বিহারের মতো। কোটি কোটি ভুতুড়ে ভোট ঢুকিয়ে দাও, ভুতুড়ে ভোট দেখিয়ে ইভিএম এর মধ্যে দিয়ে বাইরে থেকে ইভিএম সেট করে এনে মধ্যরাত্রে সেই ইভিএম গুলো স্ট্রং রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে মিথ্যে একটা গণনার বাহানা করে এই চোরটা সেই রেজাল্টটা বলে দিচ্ছে, আর এরা ধেই ধেই করে নাচছে। কত বড় কৃতজ্ঞ এরা! ভারত রাষ্ট্র এদের ক্ষমা করবে না। যে মুহূর্তে জনগণ বুঝতে পারবে তাদের মৌলিক অধিকার এরা কেড়ে নিচ্ছে, সেই মুহূর্তে এই মাত্র 3.5% অবস্থা কি হবে? 3.5% নয়, এদের মধ্যে প্রগতিশীল মানুষ রয়েছে, তারা বিরোধিতা করছে এই ফান্ডামেন্টালিস্টদের, তারাই সব থেকে বেশি বিরোধিতা করছে। তারা চামড়া তুলে নেবে না? চামড়া তুলে নেবে।
একটি গ্রুপকে রাস্তায় লেলিয়ে দিয়ে তারা হিন্দুত্ব করতে থাকবে, আর সেই বিষয়টি পার্লামেন্টে আলোচনা হবে, আলোচনা করার পরে একটা ব্যবস্থা হবে। কিন্তু ভারতের যে রক্ষা কবচ, জনগণের রক্ষা কবচ, ভারতের অখণ্ড ভারতের রক্ষা কবচ, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর যেভাবে এই যে রক্ষা কবচটি দিয়েছে, সেখানে কোনোভাবে ওই কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কর্ণের যে কবচ কুণ্ডল কেড়ে নেওয়া হয়েছিল ওই পদ্ধতিতে আর ভারতের জনগণ তাদের রক্ষা কবচ ব্রাহ্মণের হাতে তুলে দেবে না। ওই 3.5% ব্রাহ্মণ ইউরেশিয়ান যতদিন ভারতবর্ষে থাকবে ততদিন ভারতবর্ষের সর্বনাশ ছাড়া ওরা কিচ্ছু করবে না। সুতরাং ওরাই চিৎকার চেঁচামেচি করছে হিন্দু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র। সেই হিন্দু রাষ্ট্র আসলে ওদের নাম নয়, ওদের কোনো, ওরা নিজেরা কোনো ধর্ম দিতে পারেনি এখনো পর্যন্ত। ওরা দেখেছে মুসলমানরা প্রায় 1000 বছর এদেশে শাসন করে হিন্দু বলে ওরা হিন্দু 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 করে একটা নেশন তৈরি করে ফেলেছে। হিন্দু কোনো ধর্ম টর্ম নয়, হিন্দু মুসলমানের ভাষা একটা নেশন। তো সেই নেশন তৈরি করে এই মানুষগুলোকে একটা জায়গায় এনেছে, তাই হিন্দু শব্দটাকে আঁকড়ে রেখেছে। হিন্দু শব্দটা ব্রাহ্মণের মাথা থেকে বেরোয়নি, ওটা পার্সি শব্দ, ওটা বসানো হয়েছে এখানে। তো সেই বিষয়টা মেনে নেয় না ভারতবর্ষের মানুষেরা, মেনে নেয় না। বহু জনগণ হিন্দু শব্দকে ছুঁড়ে ফেলছে ডাস্টবিনে। যদি এটা করা হয়, এই যে যা করছে ধীরেন শাস্ত্রী, টেরা দেড়ব্যাটারি, এই সমস্ত বাবা ঠগিরা, যদি এইভাবে নাচুনি কাঁদুনি হয়, তাহলে তামিলনাড়ু এই ভারতের সঙ্গে থাকবে? পাঞ্জাব, গোটা পাঞ্জাব থাকবে, 7 স্টেট, তার মধ্যে আসাম থাকতে পারে। অরুণাচল তো এখনই ছেড়ে দিয়েছে, গত পরশু দিনই চীন বলে দিয়েছে পরিষ্কার করে অরুণাচল চীনের সম্পদ, চীনের কাছে বিক্রি করে দিয়েছে অরুণাচল প্রদেশকে। এই হচ্ছে দেশের মানে চৌকিদার। সে এক এক রাজ্যে যাচ্ছে, এক একটা দেশে যাচ্ছে আমার ভারতবর্ষের পয়সা খরচ করে, ভারতবর্ষের তেল পুড়িয়ে, শুট কোট বুট নিয়ে যাচ্ছে এক একটা দেশে। তারপরে সেই দেশের সঙ্গে দালালি করে আসছে আদানির, দালালি করে আসছে আম্বানির। অর্থাৎ এ রাষ্ট্র পরিচালনা করার জন্য আসেনি, এ দেশটা বিক্রি করার জন্য এসেছে এবং সেই কাজটা করে যাচ্ছে। তো হিন্দু রাষ্ট্র আপনাদের মতো যারা লাফালাফি করছেন সেই সমস্ত মস্তিষ্কহীন মানুষদের জন্য একটা টোপ, খুঁড়োর কল। ওই হিন্দু রাষ্ট্রের আবেগ নিয়ে আপনারা ঢুকবেন, আপনারা বাড়াবাড়ি করবেন, আপনারা কাটাকাটি করবেন, দাঙ্গা করবেন, ঘর জ্বালাবেন, আর এই ইলেকশন কমিশনের মতো চোরগুলো তারা বহাল তবিয়তে থাকবে আর দেশের সম্পদ আম্বানি আদানিকে বিক্রি করে দিয়ে তারপরে কেটে পড়বে। ভালো করে বুঝে নিন, এরা কিন্তু থাকবে না, এরা পালিয়ে যাবে। পালিয়ে যাওয়ার জন্য সেই ব্যবস্থা করছে এরা, এবং সেটা খুব তাড়াতাড়ি হচ্ছে যে ভারতের মধ্যে একটি গণজাগরণ তৈরি হয়েছে, আর সেই গণজাগরণের জন্যই এরা পালাতে বাধ্য হবে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে।